বড়নগর থেকে বাগডোগরা আন্ডারপাস ছন্ন ছাড়া, জায়গায় জায়গায় গাড্ডা, কোথাও ভরেছে জঞ্জাল। ফলে বেশিরভাগ সাবওয়ে শাটডাউন। আর বৃষ্টি হলে তো কথাই নেই, জল জমে সাবওয়ে যেন সুইমিং পুল। ফলে সাবওয়ে পেরোতে সাধু সাবধান। আমরা আপনাদের বিভিন্ন জায়গার সাবওয়ের ছবি দেখাবো। প্রথমে দেখাই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে যাওয়ার জন্য সাবওয়েটা তৈরি হয়েছিল। মাথার উপরে রাস্তার গতি বেড়েছে, আর এক্সপ্রেসওয়ের নিচে জনতা কিন্তু ঠোক্কর খেয়েই চলেছে। রাস্তা ভাঙা, বৃষ্টি হোক আর না হোক, জল তো ৩৬৫ দিনের সঙ্গী। দিন হোক বা রাত, আন্ডারপাসে আলোর দেখা মেলে না। যন্ত্রণার গাড্ডা, আন্ডারপাস যেন ছন্ন ছাড়া। বড়নগরের যে আন্ডারপাস, তার ছবি দেখুন। এখানে বৃষ্টি হোক আর না হোক, জল কিন্তু ৩৬৫ দিনের সঙ্গী এখানে। গোটা আন্ডারপাসে লাইট থাকা সত্ত্বেও কিন্তু লাইট জ্বলে না। এইভাবে যে গাড়ি, সেই গাড়ির কিন্তু সামনের লাইট, এই লাইট কিন্তু জ্বালিয়েই কিন্তু এইভাবে এই আন্ডারপাস থেকে কিন্তু গাড়ি চলাচল করে। এবং যখন তখন বড়সড় দুর্ঘটনা প্রায়শই লেগেই থাকে, কিন্তু প্রশাসনের কোনো হেলদোল নেই। এবং এই গোটা ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন এখান থেকে যারা পথ চলতি মানুষ, তারা প্রত্যেকেই। মানে এরকম ভাবে চলা যায় না। এই মানে পুরো এরিয়ার কোনো যখন শুকনো থাকে তখন এরকমই অবস্থা হয়। এই হচ্ছে এখানে পরিস্থিতি। কতদিন ধরে বহু বছর আমি ছোটবেলা থেকে এরকমই দেখে আসছি। কোনো ডেভেলপমেন্ট নেই, কিছু নেই। দুর্ঘটনা ঘটে, প্রচুর দুর্ঘটনা ঘটেছে, গাড়ি উল্টে গেছে, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালাইজ হয়েছে, কিছু হয়নি। এই রাস্তার নিচে 12 মাস জল, যখনই আসবেন তখনই দেখবেন রাস্তায় জল। লাইট জ্বলে, সেটা না দেখার মতো, গাড়ির হেডলাইট দিয়ে কাজ চালাতে হয়। দুর্ঘটনা তো মাঝে মাঝেই এখানে ঘটে। দুটো গাড়ি একসঙ্গে ঢুকে যায়, ঝামেলা হয় মানুষের মধ্যে। মানুষের কোনো রকম কোনো সিগন্যালের ব্যবস্থা নেই, কোনো রকম কোনো যে একটা ট্রাফিক কোনো একজন থাকবে যে একদিকে গাড়ি আটকে আরেকদিকে গাড়ি ঢোকাবে, সেরকমও কোনো ব্যবস্থা নেই। এবার দেখুন পশ্চিম মেদিনীপুরের ডেবরা। সাবওয়ে আছে, কিন্তু রাস্তা পার হওয়ার জন্য জনতার ভরসা রাস্তায়। কারণ সাবওয়ে জঞ্জালে ভর্তি হতে হতে তা প্রায় বন্ধ হয়ে গিয়েছে। আর দেখুন কিভাবে প্রাণের ঝুঁকি নিয়ে স্কুল পড়ুয়ারা রাস্তা পার হচ্ছে। এই যে সাবওয়ে বন্ধ, এটা কত বছর ধরে বন্ধ? স্থানীয় এক দিদি বললেন তার বিয়ের আগে থেকেই নাকি বন্ধ সাবওয়ে। তাহলে এর দরজা কি আদৌ খুলবে? পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা, এই ডেবরার ওপর দিয়ে বয়ে গিয়েছে 16 নম্বর জাতীয় সড়ক। আর সেই জাতীয় সড়কে 3টি জায়গায় রয়েছে সাবওয়ে, অর্থাৎ এনএইচ এর নিচর দিয়ে, অর্থাৎ আন্ডারপাস দিয়ে যাতে পড়ুয়ারা সেফলি পারাপার করতে পারে, তার জন্যই এটা করা হয়েছিল। বিগত কয়েক বছর আগে এটা করা হলেও এখনো পর্যন্ত তা চালু করা হয়নি এবং বেহাল অবস্থায় পড়ে রয়েছে। জল জমে রয়েছে, মানুষের বসবাসের জায়গা হয়ে দাঁড়িয়েছে। তাই জীবনের ঝুঁকি নিয়ে এই 16 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়েই মানুষজন এবং পড়ুয়াদের যাতায়াত করতে হয়। এই মুহূর্তে ডেবরার একটি সাবওয়ের সামনে দাঁড়িয়ে আছি আমরা। ছবিটা দেখাতে বলবো ক্যামেরাম্যানকে। এইভাবে সাবওয়ের অবস্থা বেহাল এবং স্কুল রয়েছে, ঠিক এই স্কুলের পরেই রয়েছে এই যে সাবওয়ে, এবং তারপরেই এই যে বাচ্চারা রয়েছে, ট্রাফিক পুলিশ রয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে এদেরকে কিন্তু পারাপার করতে হয়। গাড়ি আসছে, আমি সেই ছবিটাও দেখাতে বলবো। এইভাবে সারি সারি গাড়ি আসছে এনএইচ এর ওপর দিয়ে, আবার তার মধ্যে এই জীবনের ঝুঁকি নিয়ে বাচ্চারা পারাপার করবে, সেই ছবিটাও দেখাচ্ছি তো আপনাদেরকে। ছবিটা একবার দেখুন, এইভাবেই পারাপার করতে হচ্ছে। এলাকাবাসী এবং অভিভাবকরা দাবি করেছে এই জাতীয় সড়কের যে আন্ডারপাসগুলি রয়েছে সেগুলোকে পরিষ্কার করে, সংস্কার করে যাতায়াতের এবং পারাপারের উপযোগী করা হোক। যদিও এ বিষয়ে বিধায়ক উদ্যোগ নেবে বলে জানিয়েছেন, কিন্তু আদৌ কি এটা হয়, সেদিকে নজর থাকবে আমাদের। পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরায় অলোক মণ্ডলের সঙ্গে দিগ্বিজয় মাহালি।
নিউজ 18 বাংলা। এত বড় একটা রোড পেরাতে বাচ্চাদের তো অসুবিধাই হয়, এত বড় স্কুলে এত ছাত্রছাত্রী, এখন জল জমে আছে আর ওই ভেতরে ময়লা আবর্জনা হ্যান ত্যান সব ভর্তি হয়ে আছে। এই স্কুলের জন্যই, যে স্কুলের বাচ্চারা উপর দিয়ে না গিয়ে সাবওয়ের ভেতর দিয়ে যাবে, সেই জন্যই করা হয়েছে, কিন্তু আর এখন সব বন্ধ হয়ে পড়ে আছে। এখন চাই এটা যদি খুব শিগগিরই মেরামতি করে এটা যদি পথ চলাচলের জন্য সুব্যবস্থা করা হয়, সেটাই চাই। এখন জল ভর্তি হয়ে আছে ভেতরে, নোংরা আবর্জনা হয়ে আছে। যাতে এটা চালু হয়, বাচ্চারা ঠিক মতো পারাপার করতে পারে। আর এবার দেখাই বীরভূমের সদাইপুরের ছবি। রেল আন্ডারপাস, দুপাশে চাষের জমি, আর সেখান থেকে বিনা বাধায় জল চলে আসে আন্ডারপাসে। ভেতরে ঢুকলে মনে হতেই পারে যেন আপনি চাঁদে হাঁটছেন, কারণ দেখুন ছবিটা, ভাঙা রাস্তা, জমা জল, তারই সঙ্গে গাড্ডা, বৈচিত্র্যে ভরপুর এই ছোট্ট আন্ডারপাস। আমরা এখন দাঁড়িয়ে আছি কচুজোর আন্ডারপাসের নিচে, আর ওপর দিয়ে গেছে অন্ডাল সাঁইথিয়া রেল লাইন। আর যদি বলা যায় যে প্রদীপের নিচে অন্ধকার, কীরকম যে এই রেল লাইন দিয়ে যখন দ্রুত গতিতে রেল ছুটে চলেছে, ঠিক তার নিচেই এই যে কচুজোর আন্ডারপাস, তার কিন্তু অবস্থা একদম খারাপ। এই আন্ডারপাসের নিচে পরপর গর্ত আছে। যেমন আমি যদি দেখাই যে এই যে এগুলো এক একটা কিন্তু সব গর্ত, এর মধ্যে কিন্তু গর্ত রয়েছে এবং গোটাই আন্ডারপাস জুড়ে কিন্তু গর্ত। এর ফলে যে সমস্ত যানবাহন এই রাস্তার উপর দিয়ে যায়, তারা কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে। আর সবচেয়ে বেশি দুর্ঘটনার কবলে পড়ে কখন? যখন এখানে বৃষ্টি হয়, বর্ষার জল কিন্তু জমে থাকে এই জায়গাটাতে। তার পাশাপাশি মাঠের যে জল, সেগুলোও কিন্তু বিভিন্ন দিক দিয়ে কিন্তু এই আন্ডারপাসের নিচে জমা হচ্ছে, আর তার ফলে রাস্তা খারাপ হচ্ছে এবং সেখানে কিন্তু পরপর গর্ত তৈরি হয়েছে। আর যে গর্তগুলো কিন্তু জল জমে থাকলে বোঝা মুশকিল। যে সমস্ত যানবাহন এই রাস্তার উপর দিয়ে যায়, তারা কিন্তু সেই গর্তের মধ্যে পড়তে বাধ্য। আর যদি একটু ডিসব্যালেন্স হয়ে যায়, তাহলে কিন্তু তারা কিন্তু দুর্ঘটনার কবলেও পড়তে পারে। অর্থাৎ খুব সতর্ক হয়ে এই রাস্তায় যান চলাচল করাতে হয়। বর্ষাকালে জল হলে, বৃষ্টি হলে জল দাঁড়িয়ে যায়। গর্ত এই যা দেখছেন, হ্যাঁ ভালোই সমস্যা হয়। প্রতিবার কোনো পেশেন্ট যদি থাকে, নিয়ে তো অসুবিধা রাস্তাতে চলাচল যেতে এত জল থাকে, গর্ত সময় পেরানো হয় না। গর্ত রয়েছে অনুবর্তী গর্ত, তখন আমরা এধার থেকে ঘুরে যাই। রাস্তার অবস্থা ভালো নয়। এবার দেখাই বাগডোগরার ছবি। আন্ডারপাস মানেই যেন জমা জলের যন্ত্রণা, তা সে বৃষ্টি হোক বা না হোক। দুর্ভোগ নিত্যযাত্রীদের নিত্য সঙ্গী, গাড়ি হোক বা টোটো, আন্ডারপাসে পা দিলেই কিন্তু সাবধান। বাগডোগরার নির্মল জ্যোতের আন্ডারপাস, যার ভোগান্তির সীমা দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে। 7 বছর আগে এই আন্ডারপাস তৈরি করেছিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। এই আন্ডারপাসের বিপরীত দিকে প্রায় 15টি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা এই আন্ডারপাস। আর আন্ডারপাস জলমগ্ন থাকায় দীর্ঘদিন ধরে এই বাসিন্দারা জলের ওপর দিয়ে যাতায়াত করেন। ভয় তো পারবেই, কেননা কাজ যেহেতু খারাপ হয়েছে, এই যে এখানে ফাটিয়ে আছে, প্লাস প্রত্যেকটা জায়গায় ফাটা, এগুলাতে ওখান থেকে জলের লেয়ারগুলো পাওয়া যাচ্ছে। এদিকে আমাদের একটা দিঘি আছে, দিঘির জলটা ডাইরেক্ট এই যে চলে আসে এই দিক দিয়ে। এই সমস্যাগুলো আমাদের মোটামুটি আজকে আন্ডারপাস হয়ে গেছে মনে হয় 7 বছর হয়ে গেল। অতদিন ধরে আমার সমস্যা। একটা গাড়ি যাতায়াত করতে পারে না, আরেকটা গাড়ি আসলে আরেকটা জায়গায় থাকে না। উপর দিয়ে গেলে পরে সেম টু সেম রাস্তা, কখন নিচে পড়ে যাবে না কখন উপরে থাকবে কোনো ঠিক নাই, গ্যারেন্টি নেই। নিচ দিয়ে গেলে হাঁটু ভর্তি জল, কখনো কোমর অবধি জল হয়। টোটোওয়ালা আমরা 4টা লোক নিয়ে যদি নিচে পড়ে যাই, দোষ তো মানে রাস্তার হবে না, দোষ হবে টোটোওয়ালা, ফেলে দিল। নজর থাকবে হলদিয়ার দিকে। জমা জলে নরক যন্ত্রণা। হলদিয়ার 14 নম্বর ওয়ার্ডে জলবন্দি শতাধিক পরিবার। হাঁটু জল ঠেলেই কাজে যেতে হচ্ছে সবাইকে। নিত্য জল যন্ত্রণায় হিমশিম দশা। জমা জলের চক্রবুহে গোটা ওয়ার্ড।
পাশের পঞ্চায়েত এলাকাতেও কোথাও কোথাও হাঁটু জল। জলবন্দি শতাধিক পরিবার। 2 সপ্তাহ হতে চলল। পূর্ব মেদিনীপুরের হলদিয়ার বিভিন্ন এলাকায় জল দুর্ভোগ মিটল না। ক্যানেল কোনো রকম সংস্কার করেনি, ক্যানেলে পুরো ভরাট হয়ে আছে, এখনো পর্যন্ত 1 হাঁটু করে বাড়িতে, বেশিরভাগ বাড়িতে নেই, কিছুজন ক্যাম্পে রয়েছে, বাড়িঘর কিছু ভেঙে গেছেন। এই বছর বর্ষায় জল যন্ত্রণার চেনা ছবি, দুর্ভোগের এক শেষ, সঙ্গে তো আছেই পোকামাকড়ের উপদ্রব, সাপখোপের উৎপাত আর জলবাহিত রোগের আশঙ্কা। হলদিয়া পুরসভার জলমগ্ন এলাকা থেকে ধীরে ধীরে জল নামছে, কিন্তু এখনো বেশ কয়েকটি ওয়ার্ড রীতিমতো জলমগ্ন। শুধু পুরো এলাকা নয়, একই সঙ্গে সুতাটা কিংবা চৈতন্যপুরের রামপুর এলাকা এবং ব্রজলাল চক সহ বিস্তীর্ণ অঞ্চল যে পঞ্চায়েত এলাকা, সেসব এলাকাতে কিন্তু এখনো জলমগ্ন অবস্থায় রয়েছে বেশ কিছু এলাকা। প্লাবিত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ চলছে, কিন্তু এলাকার মানুষ চাইছেন দ্রুত পদক্ষেপ নিতে। নিকাশি যে বেহাল অবস্থা, তার হাল ফিরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার কিন্তু দাবি করছেন এলাকার মানুষজন। আজকে তো 8-10 দিন জলের মধ্যেই একদম, এছাড়া তো থাকার কোনো রাস্তা নেই, প্রচুর কষ্ট হচ্ছে। সামনে কারখানা, তার জল। বাংলার অন্যতম শিল্পনগরী হলদিয়া, সেখানে কেন এই পরিস্থিতি? স্থানীয়দের দাবি 2022 সালে পুর বোর্ডের মেয়াদ শেষের পর থেকে আর ভোট হয়নি, ফলে সমস্যা থাকলেও সে কথা শোনার জন্য জনপ্রতিনিধি নেই। শেষ 2017 সালে পৌরসভা ভোট হয়েছিল, দীর্ঘ 4 বছর কোনো ভোট হয়নি। যত জল নিকাশি ব্যবস্থা ছিল একদম জ্যাম হয়ে আছে, কোনো খাল কোনোভাবে সংস্কার করা হয়নি। দীর্ঘ 10 দিন ধরে আমরা জলবন্দি। হলদিয়ার পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হলেও নতুন করে যেসব এলাকা প্লাবিত হয়েছিল সেই সব এলাকায় পরিস্থিতি এখনো বেশ ভয়ঙ্কর রয়েছে। সেই সব এলাকায় প্রশাসন পৌঁছে পদক্ষেপ গ্রহণ করুন চাইছেন হলদিয়ার মানুষজন। ক্যামেরায় রাজেশ সাঁতমলের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। মতপার্থক্য থাক, হাতাহাতি বাদ যাক, মতবিরোধ থাক, বিবাদ বাদ যাক, ক্যাম্পাসে তর্ক থাক, সংঘর্ষ বাদ যাক, অশান্তি নিপাত যাক, যাদবপুর বদলে যাক, শিক্ষাঙ্গনে দাপাদাপি, কবে সারবে এই ব্যাধি? ক্যাম্পাসে সব রং থাক, রংবাজি বাদ যাক, ক্যাম্পাসে হুজ্জতি, এবার হোক ইতি। প্রতিরক্ষায় দেশীয় প্রযুক্তি ভারতের শক্তি। অপারেশন সিঁদুরে দেশীয় অস্ত্রে সাফল্য জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারতের ক্ষমতা দেখেছে বিশ্ব, জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। প্রতিরক্ষামন্ত্রীর বার্তা, আত্মনির্ভরই ভারতের নীতি। साथियों, स्वदेशी हथियार हमारे लिए कितने जरूरी हैं, इसका उदाहरण हमें ऑपरेशन सिंदूर के दौरान देखने को आपको मिला होगा। केवल भारत को ही नहीं, भारतवासियों को ही नहीं, सारी दुनिया को देखने को मिला है। ऑपरेशन सिंदूर के दौरान दुनिया ने भारत के इंडिजिनस स्वदेशी हथियार प्रणालियों की क्षमता को भी देखा है, और आगे भी रक्षा मंत्रालय के साथ हमारे लैब, हमारे पब्लिक सेक्टर अंडरटेकिंग्स और प्राइवेट स्टेक होल्डर्स मिलकर अपनी सेनाओं को इंडिजिनस प्लेटफॉर्म से लैस करने में कोई कसर नहीं छोड़ेंगे, यह बात मैं विश्वास के साथ कह सकता हूं। और हमने ये साबित किया है कि आत्मनिर्भरता ये हमारी केवल पॉलिसी नहीं है, आत्मनिर्भरता बैटलफील्ड कैपेबिलिटी का एक मल्टीप्लायर है। और इस पहल में जीआरसी तथा यंत्र इंडिया लिमिटेड की भूमिका अत्यंत महत्वपूर्ण होने वाली है। চণ্ডীপুরাণে রক্তবীজ বলে একটা রাক্ষস ছিল, তার গলা কেটে দিলেও তার রক্ত থেকে হাজার হাজার অসুর জন্মে যেত। গল্প নয়, বাস্তবের রক্তবীজের দেখা মিলল পাকিস্তানে। অপারেশন সিঁদুরে জৈশ-এ মোহাম্মদ জঙ্গি গোষ্ঠীর সদর দপ্তর গুড়িয়ে দিয়েছিল ভারতের মিসাইল। পাক পাঞ্জাবের বাহওয়ালপুরে সেই মার্কাজ সুবহান আল্লাহ আবার তৈরি করে ফেলেছে পাকিস্তান, তাও আবার রেকর্ড টাইমে। পাকিস্তান থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে মার্কাজ সুবহান আল্লাহর গম্বুজ আবারও মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। ধ্বংস হয়ে যাওয়ার মাত্র 15 মাসের মধ্যেই মার্কাজ সুবহান আল্লাহ কি করে তৈরি করে ফেলল পাকিস্তান?
উঠছে সেই প্রশ্ন। তার কারণ, দেশবাসীর মুখে অন্ন তুলে দিতে না পারলেও পাকিস্তানে সন্ত্রাসের জন্য অর্থ যোগানের অভাব হয় না। পাকিস্তান সরকার মার্কাজ পুনর্নির্মাণের জন্য জৈশকে 25 রুপিয়া দিয়েছিল। তার মধ্যে 11 কোটি খরচ করে ওই সেন্ট্রাল হল তৈরি করা হয়েছে। মার্বেল ফ্লোরিং করে সেটাকে একেবারে 5 তারা মানের করে ফেলা হয়েছে। এতেই স্পষ্ট পাকিস্তান আছে পাকিস্তানে, সেখানে এখনো সন্ত্রাসের চাষ। নজর রাখবো দেশের খবরের দিকে। মহাকাশ দিবস এবং সেই দিবসেও জেন জি বার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। हम सब ने मिलकर 2047 तक भारत को विकसित राष्ट्र बनाने का संकल्प लिया। इस संकल्प को सिद्धि तक पहुंचाने में स्पेस सेक्टर की भूमिका बहुत बड़ी है। आज ये जेन जी इंजीनियर्स, जेन जी डिजाइनर्स, जेन जी कोडर्स और जेन जी साइंटिस्ट नई नई टेक्नोलॉजी बना रहे हैं। प्रोपल्सन सिस्टम हो, कंपोजिट मटेरियल्स हो, रॉकेट स्टेजेज हो, सैटेलाइट प्लेटफॉर्म्स हो, भारत का युवा आज उन क्षेत्रों में काम कर रहा है जिनकी कुछ साल पहले कल्पना भी संभव नहीं थी। भारत का प्राइवेट स्पेस टैलेंट पूरी दुनिया में अपनी अलग पहचान बना रहा है। आज ग्लोबल इन्वेस्टर्स के लिए भारत का स्पेस सेक्टर एक एट्रैक्टिव डेस्टिनेशन बन रहा है। इसरो की सफलता देखकर कितने ही बच्चों के मन में ये बात आती है कि बड़ा होकर मैं भी साइंटिस्ट बनूंगा। वो रॉकेट का काउंटडाउन लाखों लाख बच्चों को प्रेरित करता है। हर घर में कागज के हवाई जहाज उड़ाने वाला जो एरोनॉटिकल इंजीनियर है, बड़ा होकर आप जैसा इंजीनियर बनना चाहता है, साइंटिस्ट बनना चाहता है। हाथ में तिरंगा है, अंतरिक्ष है, 140 करोड़ देशवासियों का सपना है, वही हम सबका संकल्प है। জাতীয় মহাকাশ দিবস, দিল্লিতে স্পেস স্টার্টআপগুলির সিইও ও প্রতিষ্ঠাতাদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। एक नए क्षेत्र में साहस दिखाया है। सबसे बड़ी बात है कि आपने सरकार की बात पे भरोसा किया। जुलाई 18 को हम भारत का पहला प्राइवेट रॉकेट सक्सेसफुली सैटेलाइट्स को इजेक्ट करके लॉन्च किया था एंड दिस इज जस्ट द बिगिनिंग। जनरली वी से दैट जस्ट अ वार्म अप फॉर स्काईरूट। अभी शुरुआत है एंड नेक्स्ट ईयर मिड तक हम एक लॉन्च पर मंथ हम कर रहे हैं एंड आल्सो लाइक थैंक्स टू यू सर फॉर ओपनिंग अप द सेक्टर। एक ऐसा इंजन बनाया जो दुनिया का सबसे आधुनिक इंजनों में से आता है। उनका कॉन्फिडेंस है इन्वेस्टर्स का। स्काईरूट का जो लॉन्च हुआ है फर्स्ट, उसके बाद से बढ़ गया है। अच्छा वो रूट आपको काम आ रहा है? वो बहुत काम आ रहा है। दुनिया अब भारत के स्टार्टअप को खोजती होगी भाई कौन है इसमें, क्योंकि एक जब ब्रेक थ्रू होता है तो तुरंत लोगों का ध्यान जाता है। आई थिंक स्पेस इंडस्ट्री ओपन होने के बाद हमने एक बहुत अच्छी सी ट्रेंड देखी है। हमारे जितने सिटीजन यूएस और यूरोप में, वे वापस आके हमारे साथ काम करना चाह रहे हैं। बहुत लोगों को हमें जोड़ना है और जैसा मेहता ने कहा कि अब विदेश से लोग गए हुए वापिस आ रहे हैं, मैं समझता हूं कि हमें ऐसा एक औरा खड़ा कर देना चाहिए कि इस फील्ड में दुनिया भर के लोगों को एक जिंदगी बनानी है तो हिंदुस्तान जाओ, भारत की कोई स्टार्टअप से जुड़ जाओ, भारत की कोई स्पेस एजेंसी से जुड़ जाओ। मैं पक्का मानता हूं जी, पूरा टैलेंट पूल जो है एक मैग्नेट की तरह आपके कारण हम खींच सकते हैं और वो हमारी एक बहुत बड़ी ताकत बन सकता है। हमारा विजन है कि नेक्स्ट 18 मंथ्स में हम ग्लोबल ग्राउंड स्टेशन नेटवर्क लगाना चाहते हैं। हम जो सैटेलाइट्स का इंजन होता है, जो सैटेलाइट को एक जगह से दूसरा जगह ले जाता है स्पेस में, 5 साल या 15 साल तक ले जाता है सैटेलाइट्स को, वो इंजन्स बनाते हैं सर। ग्लोबली बहुत अच्छा ट्रैक्शन मिला है एंड ये भी आपका एफर्ट भी इसमें बहुत है सर। कॉस्ट में हम बहुत कॉम्पिटिटिव है
टैलेंट में तो कोई प्रश्न ही नहीं उठता है और रिस्क टेकिंग कैपेसिटी हमारे देश के लोगों की वैसे भी ज्यादा होती है और उसके कारण हम बहुत तेजी से अपनी जगह बना सकते हैं।